আচ্ছা হৃদয়, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? ওই, তুমি কি বললে? একদম উল্টোপাল্টা কথা বলবে না। যদি উল্টোপাল্টা কথা বলো তাহলে খুব বেশি খারাপ হবে। আরে রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বললাম। 2 দিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতেই হবে। ওই, একদম চুপ। তুমি কোথাও হারাবে না। আর তোমাকে কোথাও হারাতে দিলে তো আর তোমাকে কি আমি দূরে যেতে দেব নাকি? দেখো হৃদয়, আমি একটা মেয়ে, আর আমার বিয়ের বয়সও হয়ে গেছে। যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে। তখন কি করবে? তোমার বউ কি আমার সাথে কথা বলতে দিবে? ওই, তুমি চুপ করবে? তার আগেই আমি তোমাকে বিয়ে করে নিব। এখন এই বিষয়ে আর একটা কথাও বলবে না। শুনেছি ছেলের পক্ষের পছন্দ হলেই বিয়ে করে নিয়ে যাবে। আরে পাগলি, এত চিন্তা করার কি আছে? আমি আসি না। কথাটা বলেই কেমন আকাশের দিকে তাকালাম। আকাশে অনেক বেশি কালো মেঘ ছেয়ে গেছে। আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো কিনা তা জানি না। তবে ও কোনোভাবেই থাকতে পারবে না। এই কি হলো, কথা বলো। এখন বাসায় যাও, পরে কথা হবে। ঠিক আছে, যাচ্ছি। উদাস মনে কথাগুলো ভাবছিলাম, মিলির দিকে তাকাতেই দেখলাম চোখ বেয়ে অশ্রু ঝরছে। এই, তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল কেন? মিলি চুপ করে কান্না করে যাচ্ছে। বললাম তো আমি আসি, এত কান্না করার কি আছে? হৃদয়, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না। তোকে ছাড়া থাকার কথা ভাবলেই কেমন খারাপ লাগে। দূর বোকা মেয়ে, আমি আসি না, কিচ্ছু হবে না। এবার একটা হাসি দাও। হাসছি তো। কচুটা হাসছিস? আয় সামনে আয়, তোর গালে একটু গুলুগুলু দেই। বলেই ওর গাল ধরে টান দিলাম। যা শয়তান, বিয়ে করে বউকে দিবি, আমাকে দিছুস কেন? তুই আমার বউ না? তোকে দিব না তো কাকে দিব? দিবি, কিন্তু বেশি দিবি না। আর শোনেন মশাই, আগে বিয়ে করেন, তারপর দেখবো কি করতে পারেন। ওকে মহারানী, এবার চলেন। কথাটা বলে আর দেরি করলাম না, হাঁটা শুরু করলাম ওইদিকে। আমি সাগর বেসরকারি ব্যাংকে চাকরি করি। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমি প্রেম করি না। আপনারা জানেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই নো টেনশন। বিয়েতে আমার 100% মত। বাবা মার সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনও মেয়ে আসছে না। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা। কি রে সাগর, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। কি রে, কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না। আমাকে এভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো। কি রে, তোর কোনো সমস্যা নাকি? মা আমার লজ্জা করছে। আমাকে এভাবে দেখে বাবা বলে উঠলো, আমার মনে হয় সাগর একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে বাবারে 2 গালে চুম্মাই। যাক, অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দিব আমার সমস্যার কথা, মেয়েটাকে বলবো। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটার লজ্জা মনে হয় একটু বেশি, কেমন জানি করছে। কি করব বুঝতে পারছি না। এদিকে তো আমি আর পারছি না। একটা কথা বলবো? জি বলুন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা। কিছু মনে করবেন না প্লিজ। আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানে কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখতে চাইলেন আপনারটা। মাইয়ার কথা শুই না আমি বেহুশ, মাথা ঘুইরা পইরা গেলাম। আর কিছু বলতে পারি না। মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে। পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আমি এখানে কেমন করে? সে কি রে, তোর কিচ্ছু মনে নাই? না বাবা। তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচে পড়ে আছিস। আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, ঈদ বাজছে। বাবার ওই পানির সাথে আমার এই চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না। কেন? একে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে। যাওয়ার আগে 1 নাম্বার 2 নাম্বার সব কিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি। আমার পাশেই সজীব বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখছি বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে দেখতে তো পরীর মতো। যাকে বলে প্রথম দেখাই বাস। কি?
না মানে ক্রাশ। ওই বেটা, বিয়ে কি তুই করতে আসছিস নাকি আমি? কেন তুই? তাহলে তুই ক্রাশ খাস কে? না মানে ভাবি অনেক সুন্দর। কি রে, তোরা ফিস ফিস করে কি বলছিস? না মানে আন্টি, সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বাহ, গুড। এই না হলো বন্ধু? না, তার কোনো দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে। মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম, ঠিক তখনই হবু বউ চোখ মারলো আমাকে। আমি তো ভেবা চাকা খেয়ে গেলাম। আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো। বা শাশুড়ি মাও দেখছে আমার মায়ের মতো। আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজন। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছেন না কেন? না মানে, আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, হয়েছে অনেক। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমি মিলি। মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাবার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। আজ আবার বিয়ে, খুশিতে একরকম লাফাচ্ছি। বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বউ আমার বাসর ঘরে বসে আছে। আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকেছি। দেখি বউ আমার গুটিসুটি হয়ে বসে ফুপিয়ে কান্না করছে। আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর 100 ভোল্টের শক খেলাম। দেখি আমার শালিকা বউ সেজে বসে আছে। আমি বললাম, এই তুমি এখানে কি করো? তোমার আপু কোথায়? কেন, আপনি জানেন না? আমি তো অবাক হয়ে, কি জানবো? কেন, আপনার বাবা কিছু বলে নাই? আর শোনেন, আমার কাছে আসবেন না। দুষ্টামি না করে তোমার আপুকে ডাক দাও। আপু এখানে নেই। নেই মানে? আমাদের কথা শুনে পাশের রুম থেকে বাবা মা আসে। কি হয়েছে বাবা? মিলি কোথায়? আসলে কি বলো? একটা দুঃসংবাদ। দুঃসংবাদ মানে? সেই মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এ কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নাই। এটা মাইয়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি। বাবা, আমরা সরি। আসলে সোনালিকার বাবা অনেক ভেঙে পড়ে কথাটা শুনে, তারপর এই ঘটনা। কিসের সরি? তোমাদের পছন্দ হয়েছে তো? বাবা, অনেক। আচ্ছা বাবা, সোনালিকাকে? ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে, সেই হলো সোনালিকা। মাথায় গিয়েছে। তারপর বাবা মা চলে যায়। আমিও বাহিরে চলে আসলাম। আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল, তাই চেহারাটা দেখতে পারি নাই, তাই এমন হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালি তো আছে। তবে এখন হবু শালি আমার বউ, সেও কিন্তু দেখতে সেই একদম পরীর মতো। এখনো ছোট্ট, তবে একেবারে যে ছোট্ট তা না। বিয়ের বয়স এখনো হয়নি সোনালিকার। কিন্তু আপনারাই তো দেখলেন বিয়েটা কেমন করে হলো। যাই হোক, মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসরাত নিয়ে ছোট্টবেলায় কত স্বপ্ন দেখেছি। এখন রাত 12টা। আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত ঘোমটা টেনে বসে আছে। আমি খাটের উপর উঠে বসে সোনালিকার ঘোমটা তুলতে যাব, আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘোমটা তোলে। এই যে দুলা ভাই, আগেও বলেছি এখনো বলছি, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না বলে দিলাম। মানে কি বলো এইসব? আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করব না? জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে, পাজি ছেড়ি। এই খবরদার, একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম। পাজি মেয়েকে পাজি বলবো না তো কি বলবো? পাজি মেয়ে কোথাকার। পালাবো না তো কি করব শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে? আচ্ছা, এসব বাদ দাও তো, অনেক রাত হয়েছে। তো আমি কি করব? কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? বাসরাতে কেউ এভাবে বসে রাত কাটায় নাকি? তো কিভাবে রাত কাটায়? কেন, তুমি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট। কি, তাহলে বিয়ে করলে কেন? বাবা বলেছে তাই করেছি। আমি কখনো বাবার অবাধ্য হইনি তো, তাই।
ভাল লাগে না গো। তাহলে কি আমার বাসর হবে না? আমার এত স্বপ্ন আমার বাসর। আপনার বাসর হবে তো বড় আপুর সাথে। এই আমি বিয়ে করেছি তোমাকে বাসর করব তোমার আপুর সাথে। আমি তো তোমার স্বামী। এই দেখুন, আমি এত কিছু জানি না। আপনি আমার দুলাভাই, শুধু এইটুকুই, আর কিছু না। আর আপনি সারা জীবন আমার দুলাভাই হয়েই থাকবেন, ব্যাস। উফ, প্লিজ সোনালিকা, বাদ দাও না এসব। কোন সবের কথা বলছেন দুলাভাই? এই যে তোমার এই পিচ্চির নাটক। কি আমি নাটক করছি? তা নয় তো কি। তখন যে বললে আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জানো না। আরে তখন তো ওটা আমি এমনিই বলেছি। কি? কেমন হয়েছে দুলাভাই? খুব ভালো হয়েছে। রাগ করেন কেন দুলাভাই? হে সৃষ্টিকর্তা, এটা কার পাল্লায় ফেললে আমায় তুমি? আপনারাই বলেন, স্বামীকে কেউ দুলাভাই বলে ডাকে? তাহলে কার রাগ উঠবে না? তাও আবার বাসরাতে। বাবা, তুমি এটা কি করলে আমার সাথে? শেষমেশ কিনা এই অবুঝ পিচ্ছি মাইয়াটাকে আমার গলায় ঝুলাই দিলা, যে কিনা কিছুই বোঝে না। এটাকে আমার ক্লাস করিয়ে সবকিছু বোঝাতে হবে। কি হলো দুলাভাই, কিছু বলেন। আচ্ছা, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, তা কি জানো? তা আমি জানি দুলাভাই। আচ্ছা, তুমি কি সিরিয়াল দেখো? দেখি তো। আচ্ছা চলো, আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি। কেমন করে? এই তো লাইনে আসছে। আমার কাছে এসে বসো। সোনালিকা আমার কাছে এসে বসে। এবার? আর একটু কাছে আসো। সোনালিকা আমার একদম কাছে এসে বসলো। এবার? এবার আমার দু কাঁধে দু হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও। সোনালিকাকে আমি যা বললাম তাই করলো। এবার? আমার চোখের দিকে তাকাও। আচ্ছা। সোনালিকা আমার কথার মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সোনালিকার মুখে। কি নিষ্পাপ মুখ তার। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক। পিচ্চিটা আবার কপালে ছোট্ট করে একটা টিপও দিয়েছে। সোনালিকা আমার কাছে আসাতেই আমার মাঝে কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো। ইচ্ছা করছে তার নরম ঠোঁটে আলতো করে মিষ্টি এঁকে দেই। সোনালিকার মাঝে ভালোবাসায় হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমি এক হাত সোনালিকার কোমরে দেই, তারপর আমার কাছে টেনে নিতেই সোনালিকার সারা শরীর যেন কেঁপে উঠল। কি করছেনটা কি? চুপ, এখন কোনো কথা নয়। আমার মুখ একদম সোনালিকার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করো। সোনালিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছি। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার ঠোঁটের সাথে মিষ্টি সম্পর্কের জন্য গিয়ে নিতে লাগলাম। যেই কিস করতে যাব এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে হয়েছে। হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না। হয়েছে মানে সিন শেষ। কি? কিসের সিন? শেষের কথা বলছো তুমি? আরে দুলাভাই, আপনিই তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। তো মানে সিরিয়াল তো এর থেকে বেশি দেখায় না। তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। তোমার কাছে কি দুধ হবে? হোয়াট? ও সরি, বিষ হবে? আপনি পাগল নাকি? আমি বিষ পাবো কোথায়? আগে জানলে বাল বিয়েই করতাম না। কি হলো দুলাভাই? কিছু না। আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি করব, নাচবো? উফ, তাহলে কি আমাদের বাসর হবে না? আরে ধুর, আপনার বাসর আপনি একাই করেন, এখন সরেন। বাসর আবার একাই করা যায় নাকি? ওকে, আপুর জন্য অপেক্ষা করুন। যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর করেন। এখন যান তো যান, আমি ঘুমাবো। আমি যাব মানে? আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো কি আমার সাথে শুবেন? সাথে শুব? জি না, আমার মা বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই। বাট আমি তো তোমার স্বামী। জি না, আপনি আমার দুলাভাই। এবার যান তো যান। আমি কোথাও যাব না। যাবেন না মানে? এটা আমার রুম, আমার বিছানা, সো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। কি? আপনি এত রাতে একটা পিচ্চি বাচ্চাকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন? ওলে বাবালে, মনে হয়
এখনো কচি খুকু দুধু খায়। তাই আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধু খাই? কি এই বয়সে? না না না, মানে আপনি যা ভাবছেন তা নয়, মানে গরুর দুধ। আর এই বয়স মানে সবে আমার বয়স 14 থেকে 15 হবে। 14-15 হবে? আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না? বুঝি তো, আমি সব বুঝি। ও, সবই বোঝো? তাহলে আমার সাথে বাসর করছো না কেন? আসলে দুলাভাই আগে কখনো বাসর করিনি তো, তাই আর কি। এই দিক দিয়ে আমি একটু কম বুঝি। আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি সজীব। আমি রিসিভ করে বাহিরে চলে আসলাম। কি দোস্ত, কেমন? ভালো না রে দোস্ত, সবই কপাল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারি না এমন হবে, কিন্তু এটা কি করে হতে পারে? মেয়ে তো দেখতে শুনতে ভালো। দূর বেটা, তুই যা ভাবছিস তা না রে। তার মানে এখনো কিছু হয়নি? না রে, কত স্বপ্ন ছিল বাসরাত নিয়ে, সব মাটি হয়ে গেল। সো স্যাড। তোর সাথে পরে কথা হবে রে, এখন বাই। আচ্ছা বাই। রুমে ঢুকতে সোনালিকা বলতে লাগলো, এই যে মিস্টার, লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলা হচ্ছে শুনি? তারপর বিছানায় বসে আমিও বানিয়ে বানিয়ে বলতে থাকলাম। কেন, তোমাকে বলবো কেন? গার্লফ্রেন্ড নাকি দুলাভাই? কেমনটা লাগে? আচ্ছা, কি কথা বললেন? বললাম আমার বউটা না বাসর বুঝে না। তারপর আপনার গার্লফ্রেন্ড কি বলল? বউ বুঝে না কি হচ্ছে, তুমি তো বুঝো। তারপর আপনি কি বললেন? আমি কিছু না বলে সোজা তোমার কাছে চলে আসলাম বাসর বোঝাতে। আমার কাছে মানে? এত কিছু বুঝি না, চলো তোমাকে বাসর বোঝাবো। দেখুন, আমার এত বোঝা লাগবে না। যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো। এখন যান দুলাভাই, আমার খুব ঘুম পেয়েছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বাসরাতে কই একটু বউয়ের আদর পাবো, সেটা তো হলোই না, উল্টা দোলাভাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ঘুমাতে। হাই রে, এই বোকা অবুঝ মাইয়াটাই কি আমার কপালে ছিল? শালার ওদের সামনে মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে ঠেলে দিল পচা পুকুরে। বিয়ের আগে ভেবেছিলাম সবকিছু মনে হয় ঠিক থাকবে, অনেক সুখে থাকবো, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার কপালে কি আছে। শুনেছি বাসর রাতে অনেক মজা হয়, বাসর রাতে সবাই বিড়াল মারে, আর আমি তো মারতেছি মশা। বউ তো আদর করলো না, আদর করতেছে মশা। শালা আগে জানলে মশাকে বিয়ে করে ফেলতাম। দূর, এসব কি আবল তাবল বলতেছি। মশা মারতে মারতে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। এইসব বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে সোনালিকার ডাকে ঘুম ভাঙলো। এই যে দুলাভাই, ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেন তো? স্বামীকে বলছে দুলাভাই। এমনিতেই বাসরাত জলে গেল, সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায়, আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল। এই আমি কিসের দুলাভাই তোমার? কিসের দুলাভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলাভাই। এই আমি তোমাকে বিয়ে করছি নাকি তোমার আপুকে বিয়ে করছি? আমাকে বিয়ে করেছেন। তাহলে আমি তোমার দুলাভাই নাকি স্বামী? দুলাভাই। একটা থাপ্পড় দিয়ে বরিশাল পাঠিয়ে দিব। ইসরে, এটা মাইয়া নাকি অন্য কিছু? কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ। এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লাগছে। কি, আমি নাস্তা নিয়ে আসবো? আপনি? এই মাইয়া বলে কি? তুমি যাও, মাকে বলো আমি পারবো না। এই দুলাভাই, নাস্তা নিয়ে আসেন। আমি পারবো না, আমি কিন্তু কাঁদবো। এই তুমি নাস্তা মার কাছ থেকে নিয়ে আসতে পারো না? না, পারি না, আমি এখনো বাচ্চা না। তাহলে খেতে পারো নাকি যত সব? না হলে এখন কিন্তু আমি কান্না করবো দুলাভাই। দূর, দুলাভাইয়ের গোষ্ঠী কিলাই। এই জ্বালায় আর থাকা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে নাস্তা আনতে চলে গেলাম। তারপর মার কাছ থেকে নাস্তা নিয়ে এসে সোনালিকাকে দিলাম। আরে বা দুলাভাই, নাস্তা তো সেই। কচু শালি। জি, আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয় না? বউকে নাকি শালি বলে ডাকবো? জীবনটাই বেদনা। বউকে শালি বলে ডাকবো কেন? এই যে কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউটও না। এবার বউ বললে আপনাকে আমি। কি করবে গো বউ? আবার বউ বললেন? দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলছি। হায় রে ভাগ্য, নিজের বউকে শালি ডাকতে হচ্ছে। না জানি
আরও কত কি করতে হবে। এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে ওকে শায়েস্তা করতে হবে, কিন্তু কিভাবে করব সেটাই ভাবতে লাগলাম। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। সঙ্গে সঙ্গে সজীবকে ফোন দিলাম। তুই কই রে? রাজবাড়ি? কেন রে? দাঁড়া, আমি আসতেছি, কথা আছে। ওকে। তারপর চলে এলাম সেই পুরনো রাজবাড়ি, যেখানে এমন কোনো দিন নেই আমরা দুজন না আসি। তারপর নীরবতা ভেঙে সজীব বলল, কি যেন বলবি আমাকে? তারপর সজীবকে সবকিছু খুলে বললাম। এখন কি করবি, কিছু ভেবেছিস? এখানে তোর গার্লফ্রেন্ডের হেল্প লাগবে। এখন আমার কি করতে হবে সে বল। তুই শুধু আশাকে বল আমার সাথে কদিন প্রেমের অভিনয় করতে। ঠিক আছে। তারপর সেখান থেকে দুজনে চলে আসলাম। বাসায় ফিরতেই মার বকাঝকা শুনতে হলো। কিছু না শুনে সোজা নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম। তারপর সোজা রুমে এসে দেখি সোনালিকা বসে আছে। কিছু বললাম না, সোজা ছাদে চলে গেলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই দেখি একটা মেয়ের কণ্ঠ। আমি তো রীতিমতো চমকে উঠলাম, কারণ আমার কাছে ফোন দিবে মেয়ে মানুষ এমন তো কেউ নাই। তখন মনে পড়ল বিকেলবেলার কথা। হ্যালো, চুপ করে আছিস কেন? কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি। আশা? হ্যাঁ বল। এই যে মিস্টার, আমি আশা না। রীতিমতো আরো অবাক হলাম। তাহলে কে আপনি? এত দ্রুত ভুলে গেলে? আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? থাক, চিনতে হবে না। তা তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। আমার ছোট বোনকে বিয়ে করেছো, আমার সমস্যা থাকবে না? এখন কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই ফোনটা রেখে দিলাম। আমার তো মাথায় কিছুই আসছে না, আবার অনেক রাগ হচ্ছে। হঠাৎ দেখি সোনালিকা মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা এখন মনে হয় অনেক খুশি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা মার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল। মা, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? কি? আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করেছিস, এখন কি আর মায়ের কথা মধু মনে হবে? মা, এগুলো কি বলো? তুমি আমার লক্ষ্মী মা। এখন কি হয়েছে এটা বলো। সোনালিকা বলল। মা, কখন কি বললাম আমি? ও হ্যাঁ, তুই কালকে সারাদিন কোথায় ছিলি শুনি? কেন? নতুন বিয়ে করেছিস, কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি, তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে যায়। আমি তো মনে মনে অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে, কি দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে, ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে খুশিতে আত্মহারা। সোনালিকাকে রেডি হতে চলে গেল, আর আমি আশাকে রেডিও হয়ে থাকতে বললাম, আজকে দুলাভাই ডাকা বন্ধ করবো শালি। আমার কত ইচ্ছে ছিল বাসন নিয়ে আজকে বোঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না, এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা, চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, সন্ধ্যা যেন না হয়। চিন্তা করো না, তোমার ছেলে আছে তো সাথে। সেই জন্য তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যায়। মা, আমি এখন ছোট রয়েছি নাকি? ফার্স্ট ইজ ফার্স্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন খুব লক্ষ্মী ছেলে। আসছি। মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয়, সামনে আয়। রাগী সুরে বলে সামনের দরজাটা খুলে দেয়। সোনালিকা মাথা নিচু করে সামনেই গিয়ে বসে, চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে নেই। রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নেই আমরা। চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার্ক করতে সোনালিকা নেমে পড়ে।
হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়, মনে মনে বলে, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি। আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে দিয়ে দিল। এগুলো তুমি রাখো। আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানায়। সেটা ভুল না, তবে আমি এখন পিক তুলবো, সো নো ফুল রাখারাখি। আশা এক প্রকার জোর করেই সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি উঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছি। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি? সেই দিনের বোকামির জন্য আজ সাগরের পাশে অন্য কেউ এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামির ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনেই একটা রেস্টুরেন্টে ঢুকি। অনেক ঘোরাঘুরি করায় খিদাও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দরকার। আমি 3টে কফি অর্ডার করি। কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব, তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পায়, তবুও কষ্টটা যেন অনুভব হচ্ছে না। এক মনে আমাকে দেখছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে, তখন আমার হুঁশ ফিরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলারটা ঝাপটে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করি, লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। আমি ওই ছেলেটাকে কলারে 2 হাত চেপে জোরে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চিনে। আমি মাত্র হাতটা এগিয়ে নেই ওই ছেলেটাকে চড় মারবো বলে। সোনালিকা হাত ধরে আটকে নেয়। স্টপ! কি করছো তুমি? ছাড়ো আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস! তোর গায়ে ফুলের টোকা দেওয়ারও অধিকার কারণ নেই। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সোনালিকা, মাথা খারাপ তোর? এটা সামান্য ব্যাপার? এক্ষুনি পড়ে যেতি তুই যদি কিছু হয়ে যেত। হলে হতো, তাই বলে এইভাবে কাউকে মারবে? ও তো মানুষ। আমি ওকে ছাড়বো না। আবারও হাত উঠিয়ে ঘুষি দিতে যাই। থামতে বলছি তো আমি। এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমি তোকে মারবই। পাগল নাকি তুমি? চারদিকে লোকজন দেখছে, কি করছো? আশা, সরে দাঁড়াও। আজ তো ওই ছেলেকে আমি দেখে নেব। আমি আবার ওই ছেলেকে পাঁচ দিতে যাই। সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয়। ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস? আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। বারবার ওই ছেলে কেন করছো? আমি ওকে চিনি, আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? তুই ওকে চিনিস মানে? আপু যার সাথে পালিয়ে গিয়েছে এ হলো সেই হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আছো? তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ের সাথে আমাকে 1 বছর আগে পরিচয় করায় দেয়। সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। এইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সে না হয় বুঝলাম। একবার বলতে পারতেন আমাকে আপনি চিনেন, তাহলে আর মার খেতে হতো না। সেই সুযোগ পেলাম কই? তোমার হাজবেন্ড যেভাবে আমাকে... থাক, দেখলেই তো তুমি শুধু শুধু মারতে যাচ্ছিলে। ভাইয়ের কোনো দোষ নেই। আমি অনেক রাগ দেখিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশাও পিছন পিছন এলো। সোনালিকা ওখানেই দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে, সোনালিকা, কি হলো? তুই এখানে কখন আসলি? চুপ! তোর সাথে কোনো কথা বলবো না আমি। সরি রে, পালিয়ে আসা ছাড়া কিছুই করার ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানতি। এখন বল, তুই কেমন আছিস? ভালো। শুনেছি আমি পালিয়ে আসায় সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে। ঠিকই শুনেছিস। শোন বোন, আমার উপরে রাগ করিস না। আর শোন, সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি।
কচু হব। সাগর আসে নাই। সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। হুম। দুলা ভাই, আসছি। সরি। আচ্ছা বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে উঠে সোনালিকা। আমি রাগে কিছু বলছি না, ফুল স্পিড দিয়ে ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছি না। যত দ্রুত বাসায় যাওয়া যায়। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভেতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো বিছানায় রেখে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি অগ্নি দৃষ্টি নিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে কেন? আমি কিছু বলছি না। ঠাস করে দরজা আটকে দিলাম। সোনালিকা ভয়ে কেঁপে ওঠে, ভয়ে পিছাতে থাকে। এক পা পিছাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি না আমার সাথে আসবে না? আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধু সোনালিকার দিকে রাগি চোখ নিয়ে এগোচ্ছি। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ঘুরের মাঝে একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই, আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। কি করছো তুমি? এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমি দু হাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেয়ালে চাপ দেই। সোনালিকার ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ আসছে না, শুধু ফুপাচ্ছে মেয়েটা। সোনালিকার ডান হাতে খুব জোরে চেপে ধরে নখটা বসিয়ে দেই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজের নিঃশ্বাসটা সোনালিকার নিঃশ্বাস দিয়ে ঢেকে দেই। এক হাত দিয়ে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমি সোনালিকার মুখটা উপরে তুলে চোখের জলটা মুছে দেই আর বলি, আমি যেন তোর মুখ থেকে আর দুলাভাই ডাকটা না শুনি। এবারের মতো ছেড়ে দিলাম। চুপ চুপ। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি আজ এমন কিছু করব। সোনালিকা নিজের হাতটা ফ্লোরে ছুটছে আর বকবক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর, কি হয়েছে সোনালিকা মা? তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমাকে ডাকতে থাকে, কোথায় থাকিস? বৌমার হাত কেটে গিয়েছে সেই খেয়াল আছে তোর? যা এক্ষুনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আয়। ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। তারপর মা ঔষধগুলো সোনালিকাকে খাওয়াই দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমাচ্ছে। আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয় নাই। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে। তার চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, পিচ্চি বউ আমার। এসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকে ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের ওই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে? কি জানি নাম মেয়েটার? ও হ্যাঁ, আশা। তার কাছে যান। তোমার উপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিছু বলছে না, চুপ করে আছে। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম। একটা সিগারেট ধরাতে যাব, তখনই সোনালিকা আমার সামনে আসলো। কিছু বলবে কি? সিগারেটটা না খেলে চলে না? সিগারেট খাবো না,
আগে বলো, তুমি ক্ষমা করেছো? ক্ষমা করতে আমার বইয়ে গেছে। সোনালিকা ভেংচি কেটে চলে গেল। আমি একটু মুচকি হেসে সিগারেটটা রেখে দিলাম। রুমে ঢুকতেই, কি খবর দুলাভাই? অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? আমি ডাকবো, 100 বার ডাকবো। ওকে শালিকা। কি আর করার, রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। কি ব্যাপার দুলাভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না, আমায় ঘুমাতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম? না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো। এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার উপর কাঁথা দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগেই ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই কি কি করছেন দুলাভাই? ছাড়েন আমাকে, ছাড়েন। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে ছেড়ে দেন। কি হয়েছে তোমার? আমার কেমন জানি হচ্ছে, ছাড়েন না দুলাভাই। শালিকা, আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি তো আমার সোনা স্বামী। হাই হাই, বলে কি এসব? দুলাভাইকে কেউ স্বামী বলে? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, না 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 না, এখন থেকে তুমি আমার স্বামী, আর দুলাভাই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আচ্ছা ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। বলো তুমি রাজি? আমি তোমার সমস্ত শর্ত মেনে নেব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আগে আমার শর্তটা তো শোনো। আমি এখনো সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। সোনালিকা কেমন জানি করছে। ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। শর্তগুলো হলো, আমাকে একটা কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? না। তাহলে তোমাকে আজকে আর ছাড়বো না। ওকে ওকে, আমি তোমার শর্তে রাজি, প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সত্যি তো? সত্যি, প্লিজ এবার তো ছাড়েন। এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা, এবার তুমি রেডি? রেডি মানে? ওমা, ভুলে গেলে? কি দুলাভাই? এই আবার দুলাভাই মানে? দুলাভাই বল না তো, কি বলবো? কেন, তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলাভাই বলবে না? আরে তখন সেটা তোমার কাছে ছুটতে। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি তোমার কাছ থেকে ছোটার জন্য বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শুভ। পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নিবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরে কেউ? তাই তো আমি বাচ্চার জন্য সব কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? এই দেখো, আমার সাথে এমন করে কথা বললে কিন্তু আমি কান্না করবো দুলাভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলাভাই ডাকতে একটু মুখে আটকে না। এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে, নতুন শ্বশুর বাড়িতে। তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে। এর জন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে খুব খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। শাশুড়ি মা এসব আমায় তুলে দিচ্ছিল। এমন সময় রুমের ভিতর থেকে ফোনটা বেজে উঠল। সোনালিকা, দেখ তো কে ফোন করলো। আমি পারবো না, তুমি যাও। আচ্ছা, তুই জামাইকে খাবার দে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। এই দুলাভাই, আর খাচ্ছেন না কেন? আরে আমি কি এত খেতে পারি? এরপর খেয়ে রুমে গেলাম শ্বশুর বাড়িতে। কিছুদিন থাকার পর বাসায় চলে আসি। এখনো পর্যন্ত সোনালিকাকে আমি শুয়েও দেখিনি। তবে আমি 2-1 বার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই, মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরো কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, এমন সময়, এই দুলাভাই ওঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখনো আমাকে দুলাভাই বলে ডাকে। কি করব বলুন? এতবার বোঝানোর চেষ্টা করেছি, বন্ধুর গার্লফ্রেন্ড কেউ ছাড়িনি সোনালিকার জন্য, কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না, আমাকে দুলাভাই বলে ডাকে। আমিও এখন বেশি
ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে। ওলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হয় পিছন দিকে সোনালিকাকে গিয়ে জড়িয়ে ধরি। সোনালিকার ঠোঁটে যখন লিপস্টিক দিচ্ছিল তখন তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছা করছে তার কোমল নরম ঠোঁটের সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠল, আরে দুলা ভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে? হয়েছে। তো এখানে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে। ওমা, মনে হচ্ছে এর আগে কখনো আমায় দেখেননি। দেখেছি, বাট আগের দেখার থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাদ দিন, চলেন নাস্তা করব। না, আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবেন বলুন? এখন আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে এনে, চোখ বন্ধ করো, বুঝতে পারবে। কি করছেনটা কি দুলা ভাই? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি সোনালিকাকে আমার একদম কাছে টেনে তার মুখের কাছে মুখ এগিয়ে এনে আস্তে আস্তে, না এখন আর তোমাকে ছাড়বো না। আমার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে ছাড়বো না। আগুন মানে কি বলছেন আপনি দুলা ভাই? সোনালিকা আর কিছু বলার আগেই আমি সোনালিকার মুখ চেপে ধরলাম। চুপ, এখন আর কোনো কথা নয়। সোনালিকার ঠোঁটে আমার হাতের ছোঁয়া পড়তেই সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগলাম। খুব রোমান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। মা ডাকছে? বললাম, না এখন কোনো কথা নয়। আপনার মা ডাকছে তো? ডাকুক। এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে। আমি যাই। আরে মা কিছু বলবে না, তুমি আমার কাছেই থাকো। একটু পরে যাও প্লিজ। সত্যি একটু পরে যেতে দিবে তো? সত্যি। ওকে বলেন এবার কি বলবেন। আচ্ছা, তুমি আমাকে দুলাভাই বলো কেন? আপনি তো আমার দুলা ভাই, তাই বলি। ওই, আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে দেখা করে আসি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে। ওই কি বললি, আবার বল। হ্যাঁ সত্যি তো বললাম শালি। ওই কে তোর শালি? আমি তোর বউ। তাই নাকি? তাহলে একটা কিস দাও তো বউ। না দুলা ভাই। আবার দুলাভাই? আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশার থেকে নিব। এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম। এমন সময় সোনালিকা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মার ডাক শুনে দুজনেই নাস্তার টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাহিরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিকশায় দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিকশায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম। কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয় মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সী একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, আপনি রোগীর কি হন? স্বামী। আপনাদের জুড়ি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? মাত্র 2 মাস। মাত্র 2 মাস? তখন ডাক্তার আবার এসে সোনালিকাকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকার সুই দেওয়া জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল, এর চেয়ে আরেকটা বুদ্ধি আছে তাড়াতাড়ি ব্যথা কমাতে। কি বলুন প্লিজ তাড়াতাড়ি।
বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলে নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না, আমি মিষ্টি খাই না। খেতে তো তোমায় হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ তুমি খাও। আমি খাবো, আমার বউও খাবে। চুপ শয়তান, তুমি এত দুষ্টু কেন গো? ও মা গো, এই জন্য তো তোমাকে এখন মিষ্টি খেতেই হবে। সোনালিকার সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, এই দুষ্টু, ভুলেও এখন এমন করবে না কিন্তু। করব, 100 বার করব। আচ্ছা দুষ্টু বর আমার, রাতে যা খাওয়াবে খাবো। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগে সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিকশায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পা কাটা দেখে বাসার সবার মায়া যেন সোনালিকার উপর ঢেকে পড়ল। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারো কাছে। সোনালিকাকে টিভি রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচ্চির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিচ্ছে আর ওই পাজি সবাইকে পরামর্শও দিচ্ছে। এত পাকনা বুড়ি, ওইসব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন সোনালিকার থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে পরামর্শ নিত, এখন এই পিচ্চি থেকে নিচ্ছে। আমার কোনো দামই নেই দেখি পিচ্চি বউ হয়ে আসার পর খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশে শুয়ে আছে। এই বাবু, এদিকে তাকাও না। আমি বাবু নাকি? আমি পিচ্ছি হলে তুমি বাবু। তাই বুঝি পিচ্চি? শয়তান বর আমার। তুমি আমাকে শয়তান বললে? তুমি শয়তান 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 বর আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। দাঁড়াও দেখাচ্ছি শয়তান বললে কি করতে পারি। দুষ্টু বর। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপ্পি দিতে লাগলাম। অনেকগুলো পাপ্পি দিলাম একসাথে। এই শয়তান বর, ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকা ওর মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো ওর মুখ। কি হলো পিচ্ছি? তোমার বুকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, এই বর, আমাকে আজ একটু আদর করবে? একটু কেন, অনেক অনেক করব। বলো কতটুকু চাও? নেকা, বুঝতে পারছো না বুঝি? না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে সুরসুরি দিয়ে বললাম, এমন আদর করব নাকি সুরসুরি দিয়ে? সোনালিকা সুরসুরি পেয়ে হাসতে হাসতে বলল, এই খবরদার, সুরসুরি দিলে খুন করে ফেলবো। তাই বুঝি? তাহলে কেমন আদর চাই? আমার বর যেমন দিবে। আমি তো আদর করতে পারি না পিচ্চি। নেকামি, এত বড় হয়েছো এখনো নেকামি ছাড়ো নাই? হি, ন্যাকামো আবার কি? থাক, করতে হবে না আদর তোমাকে। পিচ্চি বউ রাগলে কিন্তু মিষ্টি দেখায় তাকে। তাই বুঝি, দুষ্টু বর। পিচ্চি বউ। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দিব? এই পিচ্চি, তুমি আবার মেয়ে পেলে কোথায় আমাদের? কেন, আমাদের মেয়ে হলে সেই মেয়ের কথা বলছি। তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? নেকা, কিভাবে মানে? আমার পেটে হবে, এটাও বলে দিতে হয় বুঝি? তোমার ছোট পেটে বেবি আসবে কি করে? বোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি, বড় হয়ে যাবে। পিচ্চি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি বলছিলে কিছু জানো না। এই মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব জানি, বুঝলেন বুড়ো দাদু? তাই নাকি পাকনা বুড়ি? এই মিস্টার, এত কথা শুনতে চাই না, আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকাকে বুকের উপর নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি, বাকিটা ইতিহাস। তবুও কোনো কথা বলছে না। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে, এবার মুখ খুলল তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না। কেন? আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিত হব কি করে? কোনো দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মানে নেই? মানে নেই মানে নেই। তাহলে আমি কে?
আপনি আমার কেউ না, আপনি একটা বাজে লোক, খারাপ লোক, পচা লোক। আরে আরে, আমি খারাপ আর পচা যাই হই না কেন, স্বামী তো তোমার। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। আমি সত্যি সরি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। আর কখনো ভুল হবে না, এই কানে ধরলাম। তিথি কেঁদেই চলছে। প্লিজ তিথি কেঁদো না, আর কখনো আমি কষ্ট দিব না তোমাকে। সত্যি তো? 3 সত্যি। জড়িয়ে ধরলাম তিথিকে। আরে আরে, কি করছেন? ছাড়েন, সবাই দেখছে তো। পাবলিক প্লেসে এইভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? তো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? ইস, বুড়ো বয়সও দুষ্টামি গেল না আপনার? লজ্জায় আমার বুকে মুখ লুকালো। গাড়িতে উঠে পড়লাম। জানো, কাল রাতে একটু ঘুম হয়নি আমার। কেন? কেন আবার? আমার পিচ্চি বউকে ছাড়া যে আমার ঘুম আসছিল না, বারবার তোমাকে মনে পড়ছিল। আমারও তো আপনার কথা মনে পড়েছিল। তাহলে আসলে না কেন আমার কাছে? আম্মুর ভয়ে। আম্মু বলেছেন যদি আপনার কাছে যাই তাহলে থাপ্পড় দিবেন। ও, আমার বউটা তাহলে আমাকে মিস করছিল? একটুও না, কোনো বাজে লোককে আমি মিস করি না। তাই? বেশ তো। তিথির গালে একটা চুমো দিলাম। আরে আরে, কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না? আপনি জানেন নাকি এরকম কেউ করে? কেউ না করলেও আমি করি। ফাজিল। লজ্জা পেয়ে তিথি বলল, আমার কাঁধে মাথা রাখলো। বাসার কিছু সামনে আসতে তিথি বলে উঠল, ওয়েট ওয়েট ওয়েট। কি হলো? থামুন এখানে। কেন? আরে আম্মু দেখলে তো মাইট দিবে, আমি বরং আগেই নেমে পড়ি। আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আমার বউটার বুদ্ধিও আছে দেখি। একদিকে স্বামীর সাথে রোম্যান্স করবে, অন্যদিকে নিজেকে আম্মুর কাছে নিজেকে নিরপরাধ প্রমাণ করবে। বাহ বাহ, ভালো তো। তিথি কিছু না বলে মাথা নিচু করে নেমে পড়ল। আমি গ্লাসে তাকিয়ে দেখলাম তিথি বেশ লজ্জা পেয়েছে, গাল দুটো লাল হয়ে গেছে। বাসায় পৌঁছে গেলাম, একটু পর তিথিও এসে পড়লো। আম্মুকে দেখলাম সোফায় বসে আছে। কি রে, তোরা দুজনই দেখে আজ একসাথে? একসাথে কই, আমি আগে আগে আসলাম, তারপর তিথি। আমি তিথির দিকে তাকালাম। হ্যাঁ আম্মু, উনি সত্যি বলছেন। তাই? হুম। আমার তো বিষয়টা খটকা লাগছে। যা বাবা, এই কোন ঝামেলায় পড়লাম। আম্মু মনে হয় আজ করতে পেরে গেছে। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে থাকতেও দিবে না নাকি? আম্মু বিশ্বাস করো, উনি আমার কলেজে যাননি আর আমাকে ড্রপও করেননি, আমি নিজেই এসেছি। আমি কখন বললাম যে তানভীর তোর কলেজে গিয়েছে? বেশ, কাহিনী খতম। আম্মু এখন পুরোপুরিভাবে বুঝে নিল যে আমি তিথিকে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটাও না, মুখে কিছু আটকায় না। আম্মু বিশ্বাস করো, উনি আমাকে ওই রাস্তার মোড়ে নামিয়ে দেননি। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো আম্মুর দিকে। আমি কি সেটাও বলেছি? মুচকি এসে বলল আম্মু। তিথি বুঝে নিল কি বলে ফেলেছে, নিজের পায়ে নিজে কুড়াল মেরে ফেলেছে। তিথির এমন ইনোসেন্ট কথায় আমি তো ফিদা। সামনের সোফায় বসে পড়লাম ঠাস করে। একে দিয়ে আর যাই হোক, মিথ্যা কথা বলানো যাবে না, এতটা ইনোসেন্ট বাচ্চাও। আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আমি লজ্জায় উঠে পড়লাম সেখান থেকে। রুমে চলে আসলাম। ওই পিচিটাও না, মুখে কিচ্ছু আটকায় না। ধ্যাত। তিথি লজ্জায় তার শাশুড়ি আম্মুর দিকে তাকালো না, সোজা উপরে উঠে গেল, নিজের রুমে যেতে চাইল। এদিকে না, ওদিকে। মিসেস সাবিনা নিজেদের রুমটা দেখিয়ে বললেন। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। ফিক করে হেসে দিলেন মিসেস সাবিনা। বেশ ভালো লাগছে ছেলে মেয়েদের এসব কাহিনী দেখতে। 1 সপ্তাহ হয়ে গেল তিথি আম্মুর রুমেই থাকে, তবে আম্মুর অগোচরে আমরা স্বামী স্ত্রী বেশ জমিয়ে রোম্যান্স করে থাকি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তিথি আমার কাছে চলে আসে, না আসলে রুমে গিয়ে চুরি করে নিজের বউকে নিজের রুমে নিয়ে আসি। কি করব বলুন, ঘুম আসে না তো পিচ্চি বউটাকে ছাড়া। বেশ ভালো লাগছিল লুকোচুরি প্রেম প্রেম খেলা। সকালে তিথি আম্মুকে লুকিয়ে আমার রুমে আসলো। তিথি আসতেই আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আহা ছাড়ুন তো, একটা কথা বলার ছিল। বলো। আপনি আমাকে একটু সময় দিবেন? মানে আজ একটু দেরিতে অফিসে যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার আগ্রহ জানিয়েছে, ওদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো লোককে তোমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা করবে না? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। থ্যাংকু। তিথি জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে দিল দৌড়। আমি হেসে দিলাম। পিচ্ছি রয়ে গেল আমার বউটা। তিথিকে নিয়ে কলেজে গেলাম। তিথি সবার সাথে পরিচয় করিয়ে দিল, সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। কফি শপে গিয়ে বসলাম সবাই। পকেটে ফোনটা কেঁপে উঠলো। ফোনে কথা বলতে বলতে আমি পাশে চলে এলাম। তিথি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ রিনা বলে উঠলো, তোর বরটা কি হ্যান্ডসাম রে?
হ্যাঁ সত্যিই বলছিস রে, একটু বয়স হলে কি হবে, বডি দেখছিস কি হট, সালমান খানের মতো, হাসিটাও সেই। আমার যদি এমন একটা বর থাকতো। এরকম আরো অনেক কথা। বান্ধবীদের এসব কথাবার্তায় ফুল ছিল তিথি। কফির কাপটা গট করে রেখে দিল। টেবিল থেকে উঠে গট গট করে চলে আসলো সেখান থেকে। ওর বান্ধবীরা পেছন থেকে ডাকছিল, কিন্তু তিথি সেটা কানেই নিল না। ফোন রেখে পিছু ফিরতে তিথি এসে আমার হাত ধরলো। চলুন। কোথায়? আর এক মুহূর্তও থাকবো না এখানে। মানে কেন? বলছি না চলুন। রেগে গেল তিথি, আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন, বাড়ি যাব। বাড়ি যাবে মানে? কলেজে যাবে না তুমি? আর আমার অফিসও তো আছে। না, আমি কলেজে যাব না, আপনি অফিসে যাবেন। নাও লেটস মুভ। মানে কি হয়েছে তোমার তিথি? মাথা গরম করবেন না বলে দিচ্ছি। গাড়ি স্টার্ট করতে বলেছি, স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলাম। তিথির হাবভাব বোঝা যাচ্ছে না, হঠাৎ কি হলো কিছুই বুঝতেছি না। বাসার সামনে আসতেই তিথি আমার হাত ধরে আমাকে নিয়ে সোজা উপরে উঠলো, রুমে নিয়ে গেল। তিথি কি হয়েছে তোমার বলবে প্লিজ? আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না, নিয়ে আসার জন্য যাবেন। মানে কেন? মানে আপনি কলেজ থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি সেখান থেকে গাড়িতে উঠবো। মানে কি হয়েছে তোমার বলবে প্লিজ? তিথির আগে ফুসতে ফুসতে বলল, মেরে ফেলবো শাকচুন্নিদের। মানে কাকে? কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সব কয়টার শাকচুন্নি বান্ধবীদের। কেন? ওরা কি বলে জানেন? আপনি নাকি হিরোর মতো, আপনার বডি খুব হট, আপনার সাথে ওদের প্রেম করতে ইচ্ছে করে। আপনি হ্যান্ডসাম, হট যাই হন তাতে ওদের কি? আপনি তো আমার বর, আর প্রেম ওরা করবে কেন? আমি করব আপনার সাথে, আমি আমার বরের সাথে করব। রাগে ফুসতে ফুসতে বলল তিথি। আমি হেসে দিলাম। এই জন্য তাহলে রেগে আছেন মহারানী? মহারানী তো বেশ জেলাস হয়েছেন। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না। ওরা আপনার কাছে আসতে চাইলেও আপনি ইগনোর করবেন, বুঝেছেন? তিথির আগে গটগট করে হাঁটতে লাগলো। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে লাগলো, আর প্রতিবার একটা করে আমার গালে চুমু দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো? তিথির অবস্থা দেখে কি করব বুঝতে পারছি না। নীরব বসে আছি, আর তিথি বিড়বিড় করে ওর বান্ধবীদের গালি দিচ্ছে, আর কিছুক্ষণ পর পর আমার গালে চুমু এঁকে দিচ্ছে। তিথি তুমি ক্লান্ত হয়ে গেছো, বসো এখানে। তিথি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। আরে বাবা, আমি কি করলাম? আমি বসবো না। আরে তুমি তো ক্লান্ত হয়ে যাচ্ছ। হ্যাঁ, তুই করেছিস বলেছিস, সব দোষ তোর। আমি অবাক বিষয় নিয়ে তাকিয়ে দেখছি তিথিকে। এতটা রাগর, আর আমাকে তুই করে বলছে। বাবা, আমার বউটা তো দেখি সব গুণের অধিকারী, রাগলে তো বেশ লাগে আমার পিচ্ছি বউকে। তিথি পাইচারি করছে তো করছেই। আর তুই এই শার্ট পরেছিস কেন? আর কিছু পাসনি? আমার কাছে এসে আমার কলারে ধরে বলল, আরে আমি কি করব? আমি কি জানি না কি যে এটা খারাপ শার্ট আর তোমার ভালো লাগবে না? খারাপ শার্ট মানে? জানিস এই শার্টে তোকে কত হট লাগে? ওরা কি এমনি এমনি বলেছে নাকি? আমি ফিদা হয়ে বসে আছি। তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। এক্ষুনি শার্টটা খোল বলছি। তিথি আমার বুকের উপর উঠে বসলো, তারপর কিল ঘুষি মারতে লাগলো। টেনে টেনে শার্টটা নাজেহাল অবস্থা, অবশেষে মুখ ফেলতে হলো। গেঞ্জিটাও ছিঁড়ে ফেললো টেনে। খালি গায়ে শুয়ে আছি। তিথি আমার বুকে মাথা রাখলো, কেঁদে দিল। আরে কাঁদছো কেন? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জানেন আমার খুব ভয় করে। কাঁদতে কাঁদতে বললো, আমার বুকে আঁকড়ে ধরলো, নখ বসিয়ে দিয়েছে। আমি বুঝতে দিলাম না, কোনো শব্দ করলাম। কেন? আপনাকে না হারিয়ে ফেলি। আরে পাগলি, হারিয়ে ফেলবে মানে? মানে আপনি যদি কখনো অন্য কারো হয়ে যান বা হারিয়ে যান। মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর আমার এত কিউট পিচ্ছি বউকে ছেড়ে আমি কার কাছে যাব? হ্যাঁ, আমি জড়িয়ে ধরলাম তিথিকে। আচ্ছা, এখন আমি অফিসে যাই? না, আপনি কোথাও যাবেন না। মানে আজ আপনি সারাদিন আমার সাথে থাকবেন, আমি কোথাও যেতে দেব না আপনাকে। ওকে, শুধু কি দিন? রাতে কার সাথে থাকবো? মানে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাহলে রাতে কার সাথে থাকবো? অবশ্যই আমার সাথে থাকবেন। ও। তিথি কিছুক্ষণ ভাবলো, তারপর চেঁচিয়ে উঠলো, এক মিনিট, আমি ছাড়া আপনার আর কয়টা বউ আছে যে রাতে অন্য কারোর সাথে থাকবেন? কয়টা বউ মানে? আমার বউ তো একটাই। তাহলে যেহেতু আপনার বউ একটা, সেহেতু কার সাথেই থাকবেন। তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন যে কার সাথে থাকবেন? আরে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাই আমি বললাম রাতে কার সাথে থাকবো।
আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার আর বউটাও নাই তো? আমার আর একটা বউ থাকলে কি তোমাকে একাই এত ভালোবাসা দিতাম? ও, তাহলে আপনার আর দু একটা বউ থাকলে আমাকে কম ভালোবাসতেন বুঝি? তোমার মতো পিচ্চিকে না এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, বুঝলে? বুঝলাম। তখনই আম্মু তানভীর তানভীর বলে ডাকতে ডাকতে রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম। তিথিও নিজেকে গুটিয়ে নিল। কি রে, তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না তাই নিয়ে এলাম। বুঝলাম, তাহলে তুই বসে আছিস কেন? যা, অফিসে যা। আমি বসা থেকে উঠতে গেলে তিথি আটকালো। আম্মু একদিন অফিসে না গেলেই তো হয়, আমি ওনাকে আটকিয়েছি। আসলে আমার ভালো লাগছিল না। তোর শরীর খারাপ নাকি? তিথিকে উদ্দেশ্য করে বললেন আম্মু। না তো, এমনি। ও ভালো তো, তানভীর আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল। তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম। ওর কাঁধে থুতনি রাখলাম, হাতে হাত পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল। কি করছেন? কেন? আদর করছি। ইস, ছাড়ুন তো, আমার কাজ আছে। আমি জানি তোমার কোনো কাজ নেই। ছাড়ুন না, আমার কাতুকুতু লাগছে, খুব সুরসুরি করছে পেটে। আমি কোনো কথা বললাম না। তিথির ঘাড়ে মুখ ঘষতে লাগলাম। তিথি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। চুল সরিয়ে ঘাড়ে চুমু এঁকে দিলাম। তখনই আম্মু ডাকলো তিথিকে। তিথি, তিথি, এদিকে আয় তো একটু। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথিও ছাড় পেয়ে দিল দৌড়। বিকেলে সারাদিনে একবারও তিথি আমার কাছে আসলো না। আমাকে অফিস যেতে দিল না, বলল আজ সারাদিন আমার সাথে থাকবে। আর এখন কি না ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালো হয়েছে। পাশে থাকলে তো শুধু আদর করতে ইচ্ছে করে। পরি বউটাকে কখন যে কন্ট্রোল হারিয়ে ফেলি কে জানে। তিথি মিসেস সাবিনের পাশে বসে গল্প করছে। বারবার সকালের কথা মনে পড়ছে তিথির। ইস, উনি কি বেশরম! আমার পেটে হাত দিয়েছেন, খুব সুরসুরি করছিল তখন, বেশ ভালোও লাগছিল। তিথি একটু লজ্জা পেল, গাল দুটো গোলাপি হতে গেল। রহিমা খালা কাজের লোক ডেকে গেলেন তিথিকে। তিথিমণি, ছোট সাহেব তোমাকে ডাকছেন। তিথি যাবে কিনা ভাবছে। গেলেই তো আবার জড়িয়ে ধরবেন। আগের বার ছাড় পেলেও এখন তো ছাড় দিবে না বুড়োটা। বুড়ো বয়সেও এত রোমান্টিকতা কই থেকে যে আসে। কি রে তিথি, কি ভাবছিস? যা, তানভীর তোকে ডাকছে। হ্যাঁ, যাচ্ছি মা। তিথি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। উকি ঝুঁকি মেরে দেখলো না, মনে হয় ওয়াশরুমে আছেন উনি। দরজা ঠেলে রুমে ঢুকতেই ধাক্কা খেলো তিথি। পড়ে যেতেই আমি ধরে ফেললাম। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে আছি তিথির মুখের দিকে। কি বাচ্চা বাচ্চা আভাস মুখে, এত কিউট। তিথি একটু একটু করে তাকালো। উফ, আপনি? হ্যাঁ, আমি তো। আর কেউ থাকবে নাকি? তিথিকে সোজা করে দাঁড় করিয়ে বললাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অন্য কেউ। মানে? তিথির দিকে এগিয়ে গেলাম রাগী লোক নিয়ে। আরে এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো ভেবেছিলাম দেয়াল। আমি ভাবলাম এই বুঝি আমার কপাল ফেটে গেল। আমাকে তোমার দেয়াল মনে হয়? হ্যাঁ। বলেই জিভ কাটলো তিথি। আমি এগিয়ে গেলাম তিথির দিকে। না, মানে একটা কথা বলার ছিল। বলো, কি বলবা? এভাবে এগিয়ে আসবেন না প্লিজ, আমার ভয় করে। বাচ্চাদের মতো কাচুমাচু হয়ে বলল। ওকে, এগোবো না, বলো। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা চলো তাহলে, রেডি হয়ে নাও। সত্যি? থ্যাংক ইউ। বলে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। তিথি আমতা আমতা করে বলল, আসলে বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি তো, তাই খুশি হয়ে ওটা করে ফেললাম। আপনি আগে তো ঘুরতে নিয়ে যেতেন, এখন তো বিজি থাকেন আপনি। ওকে যাও, রেডি হয়ে নাও। আর শোনো, একটা শাড়ি পরে নাও। তিথির মুখ মলিন হয়ে গেল। মাথা নিচু করে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দিব। তিথি অবাক হয়ে তাকালো আমার দিকে। মানে? না না, আমি আম্মুর কাছে গিয়ে পরে নেব। আলমারি থেকে একটা মেরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হতে গেল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। বউদের স্বামীর কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে। কোনো আসলে টাসলে নাই।
আমি পরিয়ে দেব, ব্যাস। তিথিকে টান মেরে বুকে নিয়ে এলাম, দরজা লাগিয়ে নিলাম। তিথি মাথা নিচু করে রইল লজ্জায়। শাড়ি পরিয়ে দিতে লাগলাম তিথিকে। তিথি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার নিঃশ্বাস তিথির পেটে পড়ছিল। তিথি কেঁপে কেঁপে উঠছিল। চোখের সামনে তিথির নাভি দেখে ঠিক থাকতে পারলাম না। চুমু খেয়ে নিলাম পাশে। তিথি আমার মাথা চেপে ধরল। আমি উঠে পড়লাম, কুচি ঢুকিয়ে দিলাম। হাত লাগলো পেটে। তিথি হাত আঁকড়ে ধরল, নখ বসিয়ে দিল। আমি আঁচলটা তিথির কাঁধের উপর রাখলাম। তিথির থুতনি উপরে তুলে তিথির দিকে তাকালাম। তিথি চোখ খুলল, আমাকে জড়িয়ে ধরল লজ্জায়। বেশ কিছুক্ষণ পর, আচ্ছা আপনি শাড়ি পরানো শিখলেন কোথা থেকে? ইউটিউবে দেখে। তারপর কিছুক্ষণ কি যেন ভাবলো তিথি। তার মানে তুমি নিশ্চয়ই ওই মেয়েটার পেট দেখেছিলে, তাই না? হুম। ইউ চিটার, তুমি খুব খারাপ লোক, বদলোক একটা। আমাকে মারতে লাগলো, কয়েকটা কিলঘুষি বসিয়ে দিল বুকে। তিথি কাঁদো কাঁদো হয়ে গেল। চলে যেতে চাইলে আমি টান মেরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বউ কি জেলাস? তিথি কান্না করতে লাগলো। আমি তিথির চোখ মুছে দিলাম। আরে পাগলি, ওটা তো পুতুল ছিল। সত্যি? হুম। আপনি শুধু আমার সব দেখবেন, আর কারোর কিচ্ছু দেখবেন না। তাই? হুম। তাহলে দেখাও। কি? এই না বললে আমি শুধু তোমার সব দেখবো আর কারো কিছু দেখবেন না? তিথি বুঝতে পারলো আমি কি বলছি, লজ্জা পেল একটু। যা খবিস। এখন আমি খবিশ হয়ে গেলাম। আরে বলছেন না কেন? আমার লজ্জা করে তো। আচ্ছা এখন চলো যাওয়া যাক। হুম। আম্মুর পারমিশন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তিথি পাশেই বসেছিল। আমি বারবার তিথির দিকে তাকাচ্ছিলাম। আচ্ছা আপনি শার্ট পরেছেন কেন? মানে কেন? ভালো লাগছে না? উফ, আপনাকে না বললাম এসব হট হট শার্ট না পরতে। শার্ট আবার হট হয় কি করে? আপনি জানেন আপনাকে কি হ্যান্ডসাম লাগছে এই শার্টে? হো, ধন্যবাদ। ধন্যবাদ বললে হবে না। আপনাকে না বলেছি এরকম শার্ট না পরতে? সব মেয়ে তো তাকিয়ে থাকবে আপনার দিকে। তো তো মানে? আরে চেঁচাচ্ছ কেন? স্বামী আমার তাকাবে অন্য কেউ? ওরা মেরে ফেলবো শাকচুনিদের। তিথিমণি, কি বলেছিলাম মনে নেই? আমি শুধু তোমারই থাকবো, কারো হব না। সত্যি তো? হুম, সত্যি। তাহলে নাক ধরে প্রমিস করুন। আমি ফিক করে হেসে দিলাম। নাক ধরে কেউ প্রমিস করে নাকি? কেউ করে না, তাই আপনাকে দিয়ে করাচ্ছি। অতঃপর নাক ধরে প্রমিস করতে হলো। গাড়ি নিয়ে থামালাম একটা পার্কে গিয়ে। পার্কটার পরিবেশ খুব সুন্দর, নেই কোনো কোলাহল। চারপাশের পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। পার্কে ঢুকে তিথি চারপাশ দেখতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। সাথে ফ্রিতে একটা পাপ্পি দিল। পার্ক থেকে বের হয়ে ব্রিজে নিয়ে গেলাম তিথিকে। পাশে রেলিংয়ের কাছে উঁচু স্থানে দুজন হাঁটছিলাম। তিথি আমাকে ধাক্কা মেরে নিচে নামালো, তারপর হাইট মাপলো। এখন ঠিক আছে, সমান সমান, একেবারে পারফেক্ট। আমি হেসে দিলাম। হাওয়াই মিঠাই দেখে তিথির সে কি খুশি, তাকে কিনে দিতেই হবে। ঝাল দিয়ে ফুচকাও খেলো, চোখ দিয়ে পানি পড়ছে তবুও খাচ্ছে। বুঝি না এত ঝাল দিয়ে খাওয়ার দরকার কি। তাহলে আইসক্রিমওয়ালাকে দেখে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল আইসক্রিমের গাড়িটার দিকে। কি হলো তিথি? না কিছু না। মন খারাপ করে রইল তিথি। আমি বুঝে নিলাম তিথি কি চাইছে। আইসক্রিম খাবে? খুশিতে তিথির চোখ ঝলমল করে উঠল, আবার মুখ গোমরা করে নিল। আপনি বকবেন? আমি কখনো বকি তোমাকে? একটু আগেও তো বকলেন ফুচকা খাওয়ার জন্য। তখন বকেছি, বেশ করেছি। এত ঝাল দিয়ে কেউ ফুচকা খায়? আচ্ছা এখন তাড়াতাড়ি যান না, আইসক্রিম নিয়ে আসুন। আরে যাচ্ছি রে বাবা। তিথিকে আইসক্রিম এনে দিতেই খপ করে নিয়ে নিল। বাচ্চাদের মতো খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমার মুখের সামনে ধরলো। আমি একটা কামড় দিলাম। তিথি হেসে উঠল। এত বড় কামড় দিয়ে কেউ আইসক্রিম খায়? আমিও হেসে দিলাম। পরদিন তিথিকে দিয়ে আমি অফিসে এলাম। ফাইলগুলো দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। তখনই উপস্থিত নীরা। নীরা আমার কলেজ ফ্রেন্ড। আমাকে পেয়েই জড়িয়ে ধরল।
তারপর অনেক কথা। দরজায় তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এই যে তিথি দাঁড়িয়ে, হাতে এটা কি? টিফিন বক্স। তিথির এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরবে গিয়ে। না, এটা করা যাবে না। এমনিতে এটা অফিস, এখন যদি কিছু করি তাহলে ওনার অসম্মান হবে। আরে তিথি, তুমি ভিতরে আসো। আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম। তিথি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এই সময় এখানে? অবাক হয়ে প্রশ্ন করলাম। আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, লাঞ্চের জন্য। ও, তোমাকে না কলেজে দিয়ে এলাম? তাহলে? কলেজ থেকে ছুটি নিয়ে নিয়েছি। ও, পাশ থেকে নীরা বলে উঠল, মেয়েটা কেড়ে তানভীর। ও সরি, তোর সাথে পরিচয় করিয়ে দিতে মনেই নেই। এদিকে আসো তিথি। তিথির হাত ধরে নীরার কাছে নিয়ে গেলাম। এই হলো তিথি, মাই ওয়াইফ। আর তিথি, এই হলো নীরা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, তুই বিয়ে করেছিস? জানতাম না তো। সরি রে, তোর সাথে তো সম্পর্কটাই বিচ্ছিন্ন ছিল। আই মিন, বেশ দিন হলো যোগাযোগ নেই, ফোন নাম্বারও নেই। ও, মেয়েটাকে তো পিচ্ছি মনে হচ্ছে, তোর সাথে তো মিলছেই না। মুখ ভেঙচিয়ে বলল। আমি হাসলাম, কিছু বললাম না। এরকম পিচ্ছি আন্ডার 18 মেয়েকে বিয়ে করেছিস? তোর রুচি দেখে তো অবাক হচ্ছি। এর সাথে তোর চাই? তিথিকে তো তোর মেয়ে মনে হচ্ছে। ঠাট্টার স্বরে বলল নীরা। আমি বুঝলাম নীরা তিথিকে খেপানোর চেষ্টা করছে। এই মেয়েটার লক্ষণ ভালো না, কি প্যাচ লাগানোর ধান্দা করছে কে জানে। নীরা, তুই একটু যা, আমি পরে কথা বলছি তোর সাথে। বউ আসতেই বিদায় করে দিচ্ছিস? বাহ, ভালো তো। নীরা, ক্যান্টিনে গিয়ে বস না একটু, বুঝিস না স্বামী স্ত্রীর ব্যাপার তো। নীরা গটগট করে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গেলাম, তিথির থুতনি ধরে মুখ উঁচু করলাম। বাহ, বেশ লাগছে। সূর্য আজ কোন দিকে উঠলো? মানে তুমি আজ আমার অফিসে? এই প্রথম আমার অফিসে আসলে তোমাকে কি দিয়ে শুভেচ্ছা জানাই বলো তো? আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না, এসে যা দেখলাম সেটাই বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি আমার। মুখ গোমরা করে বলল তিথি। আমি তিথির দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝেছি, আমার বউটা আমাকে ভুল বুঝছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা একটু ঠিক নেই। আরে বোঝো না কেন, এই মেয়েটা না একটু গায়ে পড়ার স্বভাবের। তো ও আপনার অফিসে এসেছে কেন? অনেকদিন হলো দেখা নেই, তাই বোধহয় সোজা অফিসে চলে এসেছে। তারপরও তিথি কোনো কথা বলছে না। ওকে বুঝেছি, আমার বউটা রাগ করেছে। তাহলে আগে আমার বউটার রাগ ভাঙাই। তিথির কোমর শক্ত করে ধরলাম, মুখ এগিয়ে নিলাম তিথির দিকে। তিথির ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট তিথির ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছি। তখনই দরজায় নক পড়ল। স্যার, এই ফাইলটা। কিছু বলতে গিয়ে থেমে গেলেন ম্যানেজার। চোখ দুটো বড় বড় মার্বেলের ন্যায় করে তাকিয়ে রইলেন। হোয়াট দ্য, কী ব্যাপার ম্যানেজার সাহেব, ম্যানার্সটাও ভুলে গেছেন নাকি আপনি? রেগে গিয়ে বললাম। ততক্ষণে আমি আর তিথি স্বাভাবিক অবস্থানে ফিরে এলাম। তিথি লজ্জায় মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে রইল। সরি স্যার। এতটা রেসপেক্টলেস আর কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছ থেকে তো অন্যরা শিখবে। আর আপনি? স্যার, আসলে আমি... স্টপ মিস্টার ফারিয়াদ, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয়, সেটাও ভুলে গেছো তুমি? স্যার, একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি, সরি। ওকে, দেখি কি জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাত দিলাম আর বললাম, নেক্সট টাইম যেন এরকম না হয়। হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ কখনো করিনি আমি কারো সাথে। আসলে মাথাটা একটু খারাপ হয়ে গেছিল তাই। ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। মানে? ভুল তো করে ফেলতেই পারে, তার জন্য এরকম আচরণ করবেন আপনি? এটা কিন্তু ঠিক না। ও বললে হবে না, ওনাকে সরি বলে আসেন। যথা আজ্ঞা মহারানী। বেল টিপলাম আর বললাম,
ম্যানেজার সাহেবকে একটু আমার রুমে আসতে বলুন। ম্যানেজার সাহেব রুমের সামনে এসে বলল, মে আই কামিং স্যার? আসুন ম্যানেজার সাহেব, আই অ্যাম রিয়েলি সরি একটু আগের ঘটনার জন্য। আসলে একটু মাথা খারাপ হয়ে গেছিল, তাই আপনাকে বকে ফেলেছি, ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এটা আপনি করতেই পারেন, আসলে ভুলটা তো আমিই করেছি। প্লিজ লজ্জা দিবেন না মিস্টার ফারিয়াত। আসলে আমিও একটু অবাক হয়েছিলাম স্যার, যখন আপনি আমাকে বকছিলেন। আসলে আগে কখনো এরকম করেননি তো, তাই। অনেক বড় ভুল করে ফেললেও আপনি কিছু বলতেন না, নিজে শুধরে নিতেন। আর সে আপনি কি না আমি বুঝতে পারছি না। ওকে, এখন আপনি যেতে পারেন। ওকে স্যার। ম্যানেজারকে বিদায় করে তিথির দিকে তাকালাম। কি ম্যাডাম, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে এটা কি? টিফিন? লাঞ্চের জন্য খাবার? হুম। লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নেই। তিথি একটু মন খারাপ করে রইল। উনি একবারও তো জিজ্ঞেস করলেন না কে রেঁধেছে? কত কষ্ট করে ওনার জন্য রাখলাম, আর উনি কিনা। খাবার প্লেটে বেড়ে তিথির সামনে রাখলাম। শুরু করো। হুম। কোনো রকমে বলল তিথি। আমি খেতে শুরু করলাম। তিথি নিজে খাচ্ছে না, আমার খাওয়া দেখছে। তিথি ভাবছে, উনি একবারও জিজ্ঞেস করবেন না আর খাবারটা কি ভালো হয়নি? ওনার তো কোনো রিয়াকশন দেখছি না, মনে হয় ভালো লাগেনি ওনার। আচ্ছা, এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছো? না, আমি রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি হা করে রইলাম তিথির দিকে। সত্যি তুমি রেঁধেছ? হ্যাঁ, কেন ভালো হয়নি? তিথি, তুমি রেঁধেছ এটা, তাও আমার জন্য আর আমার ফেভারিট বিরিয়ানি? রিয়েলি? হ্যাঁ। তিথি বুঝতে পারছি না আমি কি বলবো। বুঝেছি, বিরিয়ানিটাও বোধহয় আপনার ভালো লাগেনি। আসলে আমি আগে কখনো রান্না করিনি, আম্মু আর রহিমা খালার সাহায্যে রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি চেয়ার টেনে তিথির চেয়ারের পাশে নিলাম, তিথির মুখ উপরে তুললাম। তিথি, আমি খুব খুশি যে তুমি আমার জন্য আমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছো। বুঝতে পারছি না কেমন রিয়্যাক্ট করব, তবে তুমি কি জানো এটা আমার খাওয়া সবচেয়ে সেরা বিরিয়ানি। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি এতটা ভালো হয়েছে? দেখো, আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি। তিথি কান্নার মাঝেও হেসে দিল, ঝাঁপিয়ে পড়লো আমার উপর, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদছো কেন? তিথি কাঁদতে লাগলো। তিথিমণি, কাদার কি হলো? আসলে আমি মনে করেছিলাম বোধহয় ভালো হয়নি, কিন্তু আপনি এতটা ভালোবাসেন, সত্যি আমার খুব খুশি লাগছে। তো কাঁদতে হবে নাকি? জানি না, আমার কেন জানি কান্না পাচ্ছে। পাগলি। অতপর তিথিকে খাইয়ে আমিও খেলাম। এইভাবেই আমার পিচি বউটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তিথি এসে বলল কিছুদিন পরে ওর পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। আমি পাগলিটার কপালে চুমু দিয়ে বললাম, টেনশন করার কি আছে, আছি তো আমি। আপনি আমার পাশে থাকলেই হবে। আমাকে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তিথির পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তিথি সবকিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে ফাটিয়ে পড়া। আগামীকাল তিথির পরীক্ষা শুরু, বেশ করে পড়ছিল, এভাবে দিচ্ছিল পরীক্ষাগুলো। পড়ার সময় রাতে ওর পাশের চেয়ারে আমাকে বসে থাকতে হয়। যখন ওর ঘুম আসে আমার কাঁধে মাথা রেখে পড়ে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। মাথায় বিলি কেটে দিতে হবে আর ও পড়বে, এরকমটাই হচ্ছিল। ভোরে ওঠে নামাজ আদায় করে পড়ায় বসবে, তারপর সময় হলে পরীক্ষায় যাবে। এই মুহূর্তে আমি তিথির পাশে বসে আছি আর তিথি পড়ছে। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেছে। হঠাৎ কি হলো, তিথিকে টান মেরে আমার চেয়ারে এনে আমার কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলাম। তিথিকে ঘুরিয়ে আমার মুখোমুখি করলাম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। তিথি হাঁপাচ্ছে, আমি তিথিকে ছেড়ে দিলাম, ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস, কি যে হয় মাঝে মাঝে। কি করছিলাম এটা? কাল না তিথির এক্সাম? ধ্যাত তেরি। সবসময় এগুলো ভালো লাগে না আমার। দেখছেন আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। উফ, আপনাকে পাশে বসানো একদম ঠিক হয়নি। বিরক্তি নিয়ে বলল তিথি, আবার পড়ায় মন দিল। আমার খুব আঘাত লাগলো তিথির কথায়। জানি ভুল করেছি, কিন্তু তিথি এরকম করে বলতে পারলো। আমি চেয়ার থেকে উঠে পড়লাম, বেলকনিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ
বসে রইলাম অনেকক্ষণ। এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তিথি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিথিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। মাঝে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। সকালে উঠে দেখলাম তিথি পড়ছে। কলেজের টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে অফিসে চলে গেলাম। 2 দিন ধরে মন খারাপ। এই 2 দিন তিথির পাশে বসিনি, রাতে বারান্দায় কাটিয়ে দিতাম। তিথিও কিছু বলতো না। 2 দিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসেন না। আমি অপেক্ষায় থাকি কখন আমার পাশে বসবেন, আমাকে জ্বালাবেন। আর উনি কিনা ল্যাপটপে কাজ করছেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কষ্ট পেয়েছেন নাকি? সেদিন তো না বুঝেই কথাটা বলে ফেলেছি। উনি কি রাগ করেছেন? খুব মনে পড়ছিল সেদিন। মাথা ঠিক ছিল না, কি নাকি বলে ফেলেছি নিজেও জানি না। আমি উপর হয়ে বিছানায় শুয়ে কাজ করছিলাম। তিথি এসে আমার পিঠে বসে পড়ল। কি হলো তিথি? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। রেগে থাকবো কেন? তুই ভুল ভাবছ তিথি। মিথ্যা কথা বলছেন। এই 2 দিন ধরে আপনি আমার সাথে ঠিক মতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হবে, তাই বসি না। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ার কতটা ডিস্টার্ব হচ্ছে? তিথি আমার সামনে এসে বসলো। মানে? এই 2 দিন আপনি ঠিক মতো একটুও পড়তে পারেননি। এই 2 দিন খুব খারাপ হয়েছে আমার পরীক্ষা। বারবার আপনার জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটে ওইটা দেওয়ার পর থেকে বারবার ওইটার কথাই মনে পড়েছে। আমি একটুও পড়তে পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আবার ওইটা দিবেন। ওইটা না দিলে আমি একটুও পড়তে পারবো না। আরে তুমি কি? বলার আগে তিথি আমার 2 গালে ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে ঢুকিয়ে দিল। আমি চোখ বন্ধ করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল তিথি ছাড়ছেই না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। দীর্ঘ সময় পর ছাড়লো। তিথি ঠোঁট মুছল। এখন ঠিক আছে। মানে? এখন পরে মন বসবে। কি যে ভালো লাগছে। আবার লজ্জায় নুয়ে পড়ল তিথি। আমি হেসে দিলাম। তাহলে তো আরেকটা দিতেই হয়। এই না না, এখন আমি পড়বো। ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে একটু আগে যে আমার কাজে ডিস্টার্ব করলে তখন? কেন? আপনার ভালো লাগেনি? লেগেছে। তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও তো ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব করা বলছো কেন? প্লিজ আর না, পড়বো তো। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একটু আগে যা করলে না। আচ্ছা তাহলে আর মাত্র একটা। ওকে ওকে নিন। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। আমি অপলক চোখে তাকিয়ে রইলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তিথির ঠোঁট কাঁপছে। আমি তাকিয়েই আছি অনেকক্ষণ ধরে। তিথি পিটপিট করে তাকালো, দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? না কিছু না। আরে তাড়াতাড়ি করেন না, পড়বো তো। ওকে চোখ বন্ধ করো। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল আবার। আমি আবারও অজানা আবেশে তাকিয়ে রইলাম। আবার তিথি চোখ খুলে রাগী লোক নিয়ে তাকালো, তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কুত্তা খবিশ, খারাপ লোক, বদলোক, আপনি আমাকে নিয়ে খেলছেন? আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। যাও এখন পড়তে বসো। আমি আপনার পিঠে বসে পড়বো। কেন? জানি না। ওকে। আমি উপর হয়ে শুলাম, ল্যাপটপে কাজ করতে লাগলাম। তিথি আমার পিঠে শুয়ে পড়তে লাগলো। কি হলো, পড়ছো না কেন? পড়ছি তো। কই পড়ছো? আওয়াজই তো পাচ্ছি না। আরে বুদ্ধু, মনে মনে পড়ছি তো। ও আচ্ছা, ভালো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল তিথি। ডাক দিলাম 2-1 শুনল না। মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন কি করি? তিথি, এই তিথি। কি? হ্যাঁ উঠো, খাবে। কি খাবো? কি আবার রাতের খাবার খাবে না? না, খাবো না। কেন? পেট ভরে গেছে। কি এমন খেলে যে পেট ভরে গেছে? ওই যে ওটা খেলাম না, চুমু। ঘুম ঘুম চোখে বলল। আমি হেসে দিলাম। তিথিকে পিঠ থেকে নামালাম, আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তিথি
এই তিথি, কি? ওঠো না, খাবে তো? আমিও তো খাইনি। তাহলে কোলে তুলুন। তিথিকে কোলে করে টেবিলে নিয়ে গেলাম। মনেই নেই যে নিচে আম্মু আব্বু আছেন। ও সরি, বলাই হয়নি। আব্বু কাজ শেষে দেশে ফিরেছেন গতকালই। নিচে নেমে যেতেই মাথায় বাজ পড়ল। হাই হাই, আম্মু আব্বু টেবিলে বসে আছেন। ও ভালো হলো, তোকে ডাকার আগেই এসে পড়েছিস। বলে আব্বু মুখ ঘোরাতেই হা হয়ে তাকিয়ে রইল। আম্মু মুচকি হাসি হাসছেন। তিথি আমার গলা জড়িয়ে আছে। এই আমাকে সন্ধ্যার মতো একটা চুমু খান না। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। হাত দিয়ে মুখ চেপে ধরলাম তিথির। তিথি চুপ। কি বলছো এসব? উ আরে কি করছিস? পড়ে যাবে তো। আরে তোকে এই বডি বিল্ডার হিসেবে তৈরি করলাম আমি, বউকে কোলে নিতে পারিস না? আম্মু আসলেও ঘুমিয়েছিল। তো ডাকতে ডাকতে উঠছিল না। তো আরে কি তো করছো? ঘুম থেকে উঠছে না, রাতের খাবারও খাইনি, তাই কোলে করে নিয়ে এসেছি। তো আবার তো? তোর বউকে তুই করে নিবি, এতে আমাদের কি? হ্যাঁ তাই তো। তবুও ইয়াংম্যান বিজি। বাই দ্য ওয়ে, তিথি কি যেন বলেছিল? সন্ধ্যায় তুই কি খাইয়েছিলে তিথিকে? আরে আব্বু কই কি? সাথে সাথে তিথি বলে উঠল, চুমু চুমু। ঘুম ঘুম কণ্ঠে। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই চুপ করো তুমি। তিথি এখানে বসো, খাবার খাবে। না, আমি এসব খাবো না, আমি চুমু খাবো। ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার বুকে হেলান দিয়ে। আব্বু আম্মু উচ্চস্বরে হেসে দিল। আমি তিথিকে কোলে তুলে নিলাম। আরে কোথায় যাচ্ছিস? উপরে খাবার পাঠিয়ে দিও রুমে। আস্তে আস্তে যা। মিসেস সাবিনা নিজের স্বামীর দিকে তাকালেন, দুজনেই হেসে দিলেন। উফ, আর একটু থাকলে তো ইজ্জতের ফালুদা বানিয়ে দিত। এই পিচ্চি মেয়েটাও না, আর আব্বু আম্মুকেও তো আমার সন্দেহ হয়। এরা আমার আম্মু আব্বু নাকি বন্ধু? তিথিকে কোনো রকমে খাইয়ে দিলাম, তারপর শুয়ে পড়লাম তিথিকে বুকে নিয়ে। তিথির পরীক্ষা শেষ, এখন ফ্রি সময়। মাঝে মাঝেই নিজের হাত রান্না করে অফিসে আমার জন্য নিয়ে আসে, নিজের হাতে খাইয়েও দেয়। সামনে রুমে বসেছিলাম, সবাই বসে টিভি দেখছিলাম। আজ অফিস ছুটির দিন। কলিং বেল বাজলো, রহিমা খুলে দিলেন। একটা মেয়ে ঢুকলো। আরে এ তো নিশি, আম্মুর বান্ধবীর মেয়ে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো। তানভীর, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই? ভালো। কি হ্যান্ডসাম লাগছে রে তোকে। ধন্যবাদ। তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথির আগে ফুসছে। বেচারি জেলাস হয়েছে। বেশ ভালো লাগছে তিথিকে জেলাস করতে। সবার সাথে কুশল বিনিময় করলো নিশি। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম। নিশি কেমন চোখে যেন তাকালো আমার দিকে। নিশি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করছিল। আর তিথি তো সেই জেলাস। তানভীর, সাথে চল। চলো। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ হাতে টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? একদম এই মেয়ের সাথে মিশবি না, বুঝলি? আরে ও তো। চুপ। আর যদি দেখি না মেরে ফেলবো একদম। বিকালে ঘুরতে যাব নিশি আর তিথিকে নিয়ে। নিশি একটা কালো শার্ট নিয়ে আসলো। তানভীর, তুই এটা পর, বেশ মানাবে তোকে। ধন্যবাদ। পাশ থেকে তিথি বাদ সাধলো। না, আপনি এই শার্ট পরবেন। আরে তিথি, এইটাতেই তো বেশি মানাবে তানভীরকে। না, আপনি এইটাই পরেন, এইটাই বেশি মানাবে। নিশি আমার কলার ঠিক করে দিতে দিতে বলল কথাটা। আমার চয়েস করা শার্টটাই পর না। ওকে। তিথির দিকে তাকিয়ে দেখলাম ভ্রু কুচকে তাকিয়ে আছে, তারপর হাতের শার্ট ফেলে খটখট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্চি জেলাসবতী বউ আমার। তানভীর, চলো যাওয়া যাক। চলো। নিচে গিয়ে দেখলাম তিথি বসে আছে মুখ ফুলিয়ে। তিথির মুখ ফুলানো দেখে আমি হেসে দিলাম। তিথি আমার দিকে তাকিয়ে দেখলো নিশির চুজ করা শার্ট পরেছি। রাগে হাত শক্ত করে মুঠো করে রইল। কি হলো তিথি, তুমি যাবে না? তিথি চুপ করে বসে রইল, কোনো কথা বলছে না।
সোফার কাপড় আঁকড়ে ধরল রাগে। আরে তিথি তাড়াতাড়ি চলো, আর তুমি সাজগোজ করনি কেন? জাস্ট একটা শাড়ি পরে আছো। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে, মুখে নেই কোনো সাজ, তবুও পরীর মতো লাগছে। আর সাজলে তো আমি শেষ। তিথি চলো। হ্যাঁ চলুন। দাঁতে দাঁত কটমট করে বলল তিথি। আমার পিছু পিছু আসছিল, নিশ্চয়ই পিছন দিকে আমাকে বকাবকি করছে। আমি এক পা পিছিয়ে গেলাম। তিথির কানে কানে বললাম, না সেজে ভালোই করেছ, না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। অন্যদিকে তাকিয়ে বললাম লাস্ট কথাটা। ওহো তাই, ওই ঢঙ্গি তো সেজেছে, তো ওর কাছে যান, কন্ট্রোল করা লাগবে না, গিয়ে চেপে ধরুন। যত সব কন্ট্রোল শুধু আমার বেলায়। ছি ছি, কি বলো এসব? আমার বউ তো আছেই, তাহলে ওর কাছে যাব কেন? তাই এত ভদ্র আপনি? বদলোক একটা। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? ছি, কি বলো এসব? আমি মোটেও এরকম না। সামনে থেকে নিশি বলে উঠল, কি হলো তানভীর, আসছো না যে? হ্যাঁ হ্যাঁ আসছি তো। সামনে এগিয়ে গেলাম নিশির পাশে, পিছনে তাকিয়ে দেখলাম তিথির আগে কটমট করছে। আচ্ছা আমাকে কেমন লাগছে তানভীর? হট লাগছে। যা, তুমি তো ভারী দুষ্টু। হ্যাঁ, আমার সাথেও সারাক্ষণ দুষ্টুমি করে। পিছন থেকে বলে উঠল তিথি, দুই পা এগিয়ে এসে আমার আর নিশির মাঝে ঢুকে পড়ল। আমি কোনো রকমে হাসি আটকালাম। তিথি বেশ চলছে, নিশিকে হট বলায় থাকতে পারল না। আর নিশিকে জেলাস করানোর জন্যই যে কথাটা বলেছে সেটা আমি বুঝতে পারছি। দাঁড়াও দেখাচ্ছি মজা। খুব হট লাগছে ওই মেয়েটাকে, তাই না? তোর ইচ্ছামি আমি বের করছি। বেশরম একটা, লজ্জা করে না বউয়ের সামনে অন্য একটা মেয়েকে হট বলতে? আর নিশি ঢঙ্গিটাও এমন ভাব করছে যেন বরটা ওনার। কুত্তি শাকচুন্নি, তোকে যদি এই বাসা থেকে বিদায় না করছি তাহলে আমার নাম তিথি না। রাগে ফুঁসতে লাগলো তিথি। কি হলো তিথি, তোমার কি শরীর খারাপ? তাহলে বাদ দাও, ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। মানে তোমাকে কেমন যেন দেখাচ্ছে, আজ সাজগোজও করনি, ব্যাপার কি? বেশ করেছি, সাজগোজ করতে আমার ভালো লাগেনি তাই করিনি। না, আমি ভাবলাম তোমার ঘুরতে যেতে ভালো লাগছে না, তুমি বরং বাসায় যাও, আমি আর নিশি ঘুরে আসি। হ্যাঁ তানভীর ঠিকই বলেছে তিথি। বেশ শখ ওই ঢঙ্গিটাকে নিয়ে একা একা ঘোরার, সেটা তো হতে দিব না আমি। জি না, আমার বেশ ভালো লাগছে ঘুরতে। এখন চলুন। আর একটা কথা, আমার মন খারাপ না, আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তাই? আমার দিকে এমনভাবে তাকালো যেন খেয়েই ফেলবে। গাড়িতে বসতে গেলেই নিশি আবদার করে বসলো, তানভীর তোমার সাথে কি সামনের সিটে বসতে পারি? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ অবশ্যই। মানে উনি সামনের সিটে বসবেন কেন? তুমি জানো না আমি ওই সিটে বসি? আরে তিথি, একদিনেরই ব্যাপার তো, তুমি আজ না হয় পিছনের সিটে বসো, আমি আর নিশি সামনেই বসি। তিথি কিছু বলতে যাবে, তখনই নিশি বলে উঠল, আরে তিথি, তানভীর তো সত্যিই তো বলেছে ওর যখন আপত্তি নেই, তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি তো আমারই, কারণ ওই লুচ্চা বরটাও আমার। গাড়িতে উঠে বসলাম। তিথি পিছনেই বসলো, সামনের সিটে আমি আর নিশি। লকি গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম তিথি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, বোধহয় কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগলো। এতক্ষণ খারাপ লাগলেও এখন খুব কষ্ট হচ্ছে একটা মেয়ের জন্য। উনি আমাকে পেছনের সিটে বসালেন। ওই ঢঙ্গিটা কি হয় ওনার? ও সামনের সিটে বসবে কেন? বসবো তো আমি ওনার বউ, ওই ঢঙ্গিটা না। খুব কান্না পাচ্ছে, এতটা ইনসাল্ট আর অবহেলা করছেন আমাকে উনি। তিথি, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। সামনের সিটে বসবে? না, ইটস ওকে, থ্যাঙ্কস। বুঝলাম তিথি রাগ করেছে, সেই সাথে কষ্টও পেয়েছে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এখন তুমি এর কিছুটা কষ্ট অনুভব করে দেখো কেমন লাগে। প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় কেমন লাগে তখন। মানলাম ভুল করো তুমি, বাসর ঘরেও তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছো। হ্যাঁ, মানা না করলেও আমি সেদিন তোমাকে ছুঁয়ে দেখতাম না। পিচ্ছি একটা মেয়ে তুমি, কিন্তু নিজের অজান্তেই বারবার কষ্ট দিয়ে ফেলেছো তুমি আমাকে। কি ভাবছো তানভীর? না, কিছু না। তুমি
তোমাকে তো বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। তোমাকে দেখে মনেই হয় না তোমার বয়স 26+। যা বডি। ধন্যবাদ নিশি, ইউ লুকিং অলসো প্রিটি অ্যান্ড হট। তিথি তো না পারছে গাড়িতে বসে থাকতে, গাল দুটো তো ফেটে যাবে বোধ হয়। আমি কোনো রকমে হাসি আটকিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না স্লিভলেস শাড়িতে, কি যে বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো একটা সিন ছিল। স্টপ। পিছন থেকে চেঁচিয়ে উঠল তিথি। কি হলো তিথি? গাড়ি থামাতে বলেছি। কেন? গাড়ি থামাবে কেন? আমি আইসক্রিম খাবো, 2টো আইসক্রিম এনে দেন। আমাকে উদ্দেশ্য করে বলল তিথি। আমি বেশ বুঝতে পারছি তিথির এখন আইসক্রিম খাওয়ার কোনো শখ নেই, আমাকে আটকানোর জন্য এটা করেছে জাস্ট। আমি গাড়ি থেকে বেরোলাম। নিশি, তুমি আইসক্রিম খাবে? না, এসব বাচ্চাদের খাবার আমি খাই না। ও, আমি 2টো আইসক্রিম নিয়ে এলাম তিথির জন্য। তিথি সেগুলো হাতে নিয়ে গলাচ্ছিল। আমি আর নিশির হেসে হেসে কথা বলা দেখে তিথি যে ভয়ঙ্কর মুখ বানিয়েছিল, মনে হয় চোখ দিয়ে গুলি করে দিবে। অনেক জায়গায় ঘুরলাম, নিশি বারবার আমার হাত ধরছিল। সেটা দেখে তিথি ফুঁসছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। কিছু সময় পর গাড়ি পার্কিং করে এসে দেখি তিথি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আমার তো সেই লেভেলের রাগ উঠল। এক্সকিউজ মি বলে তিথির হাত ধরে তিথিকে টেনে নিয়ে এলাম। কি হচ্ছে এখানে? কি? তিথি না বোঝার ভান করে বলল কথাটা। বুঝতে পারছো না কি বলছি? ওই ছেলেটার সাথে এত কথা কিসের? তিথির হাত চেপে ধরে বললাম কথাটা। লাগছে, ছাড়ুন। লাগুক, ওই ছেলেটার সাথে এত কথা কিসের তোমার? ও আমার ছোট ভাই। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। একটু জোরেই ধরেছিলাম, তাই তিথির চোখে পানি টলমল করতে লাগলো। ছোট ভাই মানে? স্কুলে আমার জুনিয়র ছিল, এখন এখানে পেয়ে কথা বলছিলাম। স্কুলে থাকাকালীনও আমাকে আপু বানিয়েছিল। ছলো ছলো চোখে বলল। আমি তিথির হাত ছেড়ে দিলাম। ও সরি তিথি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। সত্যি? আপনি আমার স্বামী হন, যে কোনো কিছু করতে পারেন আমার সাথে। আমি অবাক হয়ে তাকালাম তিথির দিকে। এমনভাবে কথা বলছে কেন তিথি? যেন খুব বড় হয়ে গেছে। বাসায় ফিরে এলাম। এখন তিথি বেশ স্বাভাবিক, আগের মতোই দেখলাম কথা বলছে, কিন্তু বিকেলে ওই রকম অ্যাডাল্ট ভাব নিয়ে কথাটা বলল কেন? তোর এমনি বলেছে বোধহয়। পরদিন আমাকে একটু কলেজে ড্রপ করে দিন না, আজ ফলাফল দিবে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, তখনই তিথি কথাটা বলল। তিথি, তুমি বাসার গাড়িতে চলে যাও, আমি একটা দরকারি কাজ করছি। তিথি কিছু না বলে মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর কাজ শেষ হতেই তিথির কথা মনে পড়ল। ইস, মেয়েটা বোধ হয় মন খারাপ করে চলে গেছে, একটু ড্রপ করে দিলেই তো পারতাম। যা একটু দেখে আসি এসেছি কিনা। রুম থেকে বেরোতে হাতে টান অনুভব করলাম। আজ আমি খুব খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সব ওনার জন্যই। উনি পাশে থাকায় হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। ওনাকে জানাই গিয়ে খবরটা। তিথি দৌড়ে গেল খবরটা জানানোর জন্য, কিন্তু গিয়ে যা দেখলো। আমি হাতে টান অনুভব করলাম, তাকিয়ে দেখলাম নিশি। কি হলো নিশি? তানভীর, আই লাভ ইউ। জড়িয়ে ধরে বলল। আমি নিশিকে ছাড়িয়ে নিলাম। আর ইউ ম্যাড নিশি? তুমি জানো আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরও? হ্যাঁ জানি, কিন্তু তোমার বউ অতিরিক্ত পিচ্ছি। তোমার সাথে ওর চায় না। ও তোমাকে ভালোবাসতে পারবে না তানভীর, তোমাকে সুখ দিতে পারবে না। আমাকে অ্যাকসেপ্ট করে দেখো, আমি যতটা আনন্দ দিব তোমাকে, ওই পিচ্ছি মেয়েটা তোমাকে তা দিতে পারবে না। তিথি এসে নিশির লাস্ট কথাগুলো শুনতে পেল। কান্না আটকে রাখতে পারলো না, কান্না করে দিল। এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখলাম তিথি কান্না করতে করতে দৌড় দিয়ে রুমের দিকে গেছে। পিছনে ডাকলাম, কিন্তু তিথি শুনলই না। সজোরে একটা চর মারলাম নিশিকে। তুমি একটা বাজে মেয়ে, আর একটা মেয়ের সংসার ভাঙতে চাচ্ছ, লজ্জা করে না তোমার? হ্যাঁ জানি তিথি বাচ্চা, বিছানায় হয়তো তোমার থেকে বেশি সুখ দিতে পারবে না আমাকে, কারণ ও এসব বিষয়ে অ্যাডাল্ট না। কিন্তু তিথি বউ হয় আমার। আমি ওর পবিত্র মনকে ভালোবাসি, শরীরকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে তুমি আমাকে ততটা
ভালোবাসতে পারবে না। ইউ আর ভেরি ব্যাড গার্ল, রিয়েলি আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তিথিকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম, দেখলাম তিথি ফ্লোরে বসে কাঁদছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আমাকে একবার ছুঁয়ে দেখুন, আমি আপনাকে সুখের পর্যাপ্ত সীমানায় নিয়ে পৌঁছাবো। গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে বলল। আমি ওড়নাটা তুলে তিথির গায়ের উপর দিলাম, দুগাল চেপে ধরলাম। তিথি, তোমার মুখ থেকে এই ভালোবাসি শব্দটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আজ আমি সেটা শুনে নিয়েছি। এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, বুঝলে? আমাকে একবার ছুঁয়ে দেখুন প্লিজ, আমি আপনাকে ওই নিশির থেকে বেশি সুখ দিব। মানছি আমি পিচ্ছি, কিন্তু আমি যতটুকু পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তিথি, ডোন্ট ক্রাই। আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি, তোমার মনকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয়। আমি চাই না তোমার শরীর, আমার পিচ্ছি বইয়ের ভালোবাসা চাই। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে মরে যাব আমি। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই কথা আর মুখেও আনবি না, মেরে ফেলবো একদম। তাহলে বলুন আমাকে ছেড়ে যাবেন না। এই যে নাক ধরে প্রমিস করলাম। তাহলে ওই ঢঙ্গিটার প্রপোজ অ্যাকসেপ্ট করেননি তো? অবশ্যই না, আমি তো তোমাকে জেলাস করানোর জন্য এসব করছিলাম। আমি কি জানতাম নাকি নিশি এমনটা করে বসবে? সত্যি ভালোবাসেন তো আমায়? ডাউট আছে? না। আচ্ছা, তোমার রেজাল্টের খবর কি? কয় সাবজেক্টে ফেল করেছো? তিথি আমাকে মারতে লাগলো। কুত্তা, আমি প্রথম হয়েছি। রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। মিথ্যুক। রেডি থাকো। কেন? কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ না? আর একটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না? মানে? বাবু চাই না তোমার? তিথি লজ্জা পেল আর বলল, যা খবিস। আহা, আমার লজ্জাবতী বউ। পিচি বউটা আর একটু বড় হোক, তারপর না হয় সব রোম্যান্স সম্পূর্ণ করব। গল্পটা এখানেই সমাপ্ত। শারীরিক মিলনের দ্বারা গল্পের সমাপ্ত হয় না, মাঝে মাঝে দুটি মনের মিলনের মাধ্যমে গল্পের সমাপ্তি ঘটে।